আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। চলুন দর্শক, আজকের দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেওয়া যাক। উপদেষ্টা পরিষদের রুদ্ধতার বৈঠকে ডক্টর ইউনূস দেশে চলমান পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করে পদত্যাগের অভিপ্রায় জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করলে পদত্যাগের গুঞ্জন শুরু হয় দেশ জুড়ে। বিষয়টি নিয়ে গতকাল ও আজ সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিক ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিজ নিজ অবস্থান তুলে ধরেন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বিষয়টি নিয়ে আলোচনার তুঙ্গি। এমন পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি। তিনি এও বলেছেন, বিএনপি চায় সম্মানের সঙ্গে ডক্টর ইউনূস থাকুন এবং নির্বাচনী রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনি কেবল ব্যক্তি নন, বাংলাদেশের গর্বের প্রতীক। আমরা আপনার পদত্যাগ চাই না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে দলটি। অন্তর্বর্তী সরকারের অনেক ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে এ সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে আরেকটা ১/১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদেরও প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম যারা বলেছেন, স্বল্পমেয়াদী হিসাব নিকেশের জন্য এমন এক জাতির আশাকে ধ্বংস করে দিতে পারি না যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টার কারণে জাতীয় অনৈক্য তৈরি হয়েছে তাদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মান অভিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মৌলানা মামুনুল হক। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, গণ অভ্যুত্থানের পর দেশ নতুন করে গঠন করার যে সুযোগ তৈরি হয়েছে তা কোনোভাবেই নষ্ট করা যাবে না। ১/১১ পুনরাবৃত্তি দেখতে চান না বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ডক্টর ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের উপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করলে দেশের জন্য বিপর্যয়ের কারণ হবে বলে আশঙ্কা জানিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। দর্শক, আজ সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জনাব জাহিদ চৌধুরী। জাহিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের আজকের সংবাদগুলো শুনলেন। গত দুদিন ধরেই যা চলছে গতকাল থেকে, সেই প্রেক্ষাপটে আসলে এই সরকার হঠাৎ করেই একটা রাজনীতির মাঠে একরকম উত্তাপ বলা চলে। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, সোশ্যাল মিডিয়াও একরকম গত রাতটা যেটা গেছে সেখানে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একরকম উত্তেজনা, কেউ এক পক্ষে আরেকজন আরেক পক্ষে একটু পর পর আপডেট আসছে। সব মিলিয়ে চলমান যে পরিস্থিতিতে 48 ঘন্টা তো একবারে শেষ পর্যায়ে, আগামীকালেই শেষ হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে আপনি কি মনে করেন, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। আসলে এটা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, এটার সূত্রপাত হলো বৃহস্পতিবারে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন উপদেষ্টা পরিষদের ফরমাল বৈঠকটি করেন, ফরমাল বৈঠকের পর উনি সচিবদের বিদায় করে দেওয়ার পর ওনারা একটা ক্লোজ ডোর মিটিংয়ে বসেন উপদেষ্টাদের নিয়ে, এবং সেখানে দীর্ঘ বলা হচ্ছে যে প্রায় 4 ঘন্টা ধরে এই বৈঠকটি চলে, এবং এইখানে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দেশের। এবং সামগ্রিক পরিস্থিতি আলোচনার একটা পর্যায়ে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে যেভাবে চলছে, যে পরিস্থিতি দেশে বিরাজ করছে,
এতে তার পক্ষে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। উনি দায়িত্ব থেকে অব্যাহতি চান, উনি প্রধান উপদেষ্টার পদে থাকতে চান না। এটা আমরা খুবই নির্ভরযোগ্য সূত্র থেকে এই খবরটি গতকালকে যখন বৈঠক শেষ হওয়ার পরপরই আমরা খবরটি জানতে পারি। এবং যেটা বলা যায় যে আস্তে আস্তে এই খবরটি ছড়ায় বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে, এবং সন্ধ্যার সময় যখন নাহিদ ইসলাম, এনসিপির কনভেনার নাহিদ ইসলাম এবং সাবেক উপদেষ্টা এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়কারী, তো তিনি যখন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলেন, উনি বের হয়ে বিবিসিকে বললেন যে হ্যাঁ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাচ্ছেন। তারপর এর আগ পর্যন্ত কেউ এইভাবে কোর্ট হয়ে দায়িত্ব নিয়ে কথা বলছিলেন না, দায়িত্বশীল কেউ। ফিসফাসের মধ্যে বিষয়টা ছিল, আর মিডিয়া কর্মীরা নিজস্ব সোর্সে বিষয়গুলো জানতে পেরেছিল। তখনই এটা চাউর হয়ে যায় নাহিদ ইসলামের এই বক্তব্যের এবং বিবিসি এটা প্রকাশ করার পর থেকে। এবং মেইন স্ট্রিম মিডিয়াতেও অনলাইন ভার্সনে এই খবরটি আগে থেকেই আসতেছিল, এবং যখন নাহিদ ইসলাম বক্তব্য দিলেন তখন এটা আরও জোরে সুরে এটা প্রচার হতে থাকে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় এটা নিয়ে নানা আলোচনা চলতে থাকে। এখন বলা হচ্ছে, আসলে আমি যেটা বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে অভিপ্রায় ব্যক্ত করেছেন, এই খবরটি বাংলাদেশের 18 কোটি মানুষের মনে, বিশেষ করে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটা পরিবেশ বিরাজ করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল, সেখানে বড় ধরনের একটা ধাক্কা খায়। মানুষের একটা বৃহৎ জনগোষ্ঠী এই খবরটাকে মেনে নিতে পারছিল না, এবং এইখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আজকে সারাদিন, যেটা আপনি বলতে চাচ্ছিলেন, আজকে সারাদিন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা এই ব্যাপারে নানা ক্রিয়া প্রতিক্রিয়া দেখেছি। এবং এইখানে যেমনটি এইখানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং দায়িত্বশীল নেতা সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য বিশেষভাবে উল্লেখ করার মতো আজকের বক্তব্যের মধ্যে। উনি যেটা বলার চেষ্টা করেছেন যে আমরা ডক্টর ইউনূসের পদত্যাগ চাইনি, বিএনপি ডক্টর ইউনূসের পদত্যাগ চায়নি বলে উনি আরও দুটো কথার সাথে জুড়ে দিয়েছেন যে উনি যদি চলে যান তাইলে জাতি বিকল্প খুঁজে নেবে। তো এই কথার মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন কথা রয়ে গেছে। যদিও জয়নুল আবেদিন ফারুক বিএনপিরই আরেক নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য, উনি বলছিলেন যে ডক্টর ইউনূস 18 কোটি মানুষের প্রতিনিধি, আমরা কখনো তার পদত্যাগ চাইনি এবং এখনও চাইব না। তো এরকম দেখা যাচ্ছে বিএনপির মধ্যে এখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে নেতৃবৃন্দের মধ্যে দুই ধরনের কথাবার্তা। একটা জিনিস তো এখানে থাকে যে 48 ঘন্টার যে আলটিমেটামটা তো বিএনপির পক্ষ থেকেই, তো এই যে ডক্টর ইউনূস থাকা না থাকা, এর মধ্যে বিএনপির কোনো লাভ ক্ষতি দেখছেন কিনা? না, 48 ঘন্টার আলটিমেটাম বিএনপির পক্ষ থেকে এটা একটু ভিন্ন। তাইলে এই প্রসঙ্গেও আবার একটু আসতে হয় যে বৃহস্পতিবার সকালে হচ্ছিল কি, গত প্রায় সপ্তাহ 10 দিন ধরে, এই ঘটনার পূর্বাপর না বললে পুরো বিষয়টা আসে না, যে সপ্তাহ 10 দিন ধরে যেটা হচ্ছিল যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা নিয়ে বিএনপি একটা অবস্থান নিয়ে ছিল যমুনার আশেপাশে, কখনো মৎস্যভবন, কখনো শাহবাগ, কখনো কাকরাইল, এরকম একটা অবস্থান নিয়ে, এবং এইটা বেশ আলোচনায় ছিল। পাশাপাশি প্রায় একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমূহ হত্যাকে কেন্দ্র করে ছাত্রদল শাহবাগে একবার ভিসির বাসভবনে অবস্থান নিচ্ছিল, মানে রাজপথে তারা একটা অবস্থান নিয়ে আসছিল। এই অবস্থানের মধ্যে হাইকোর্টে একটা রায় আসার কথা ছিল, যে একজন রিট করেছিলেন যে ওনাকে শপথ গ্রহণ, ইশরাককে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ গ্রহণ যাতে না করানো হয় এইটা দিয়ে। তো হাইকোর্টের রায়টি আগের দিন হওয়ার কথা ছিল, বুধবারে না হয় এটা বৃহস্পতিবার সকালে কিন্তু হাইকোর্টের রিটটি খারিজ করে দেয়। তার অর্থ ইশরাককে শপথ পড়াতে আর কোনো বাধা নেই। এখানে একটা মানে মানুষের মনে একটা ইয়ে ছিল যে তারপরে বিএনপি তার অবস্থানটা, ইশরাক সমর্থক কিংবা বিএনপি নেতাকর্মীরা তার অবস্থানটা রাজপথ থেকে তুলে নেবে, কিন্তু তারা এই অবস্থানটা রাজপথ থেকে তুলে না নিয়ে শপথ বাক্য পাঠ না করানো পর্যন্ত তারা রাজপথে থাকার দাবি তুলে, পাশাপাশি তারা আরও দুইজন উপদেষ্টা, বিশেষ করে
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে যে আসিফ ভুঁইয়া, সজীব মাহমুদ, উনার পদত্যাগ দাবি করে বসে এবং আরও একজন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলমের পদত্যাগ দাবি করে বসে, পাশাপাশি সিকিউরিটি অ্যাডভাইজার, নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন সরকারের, ডক্টর ইউনূসের, ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করে বসে, এবং তারা অবস্থান নিয়েই থাকে রাজপথে, এবং আপনার ছাত্রদলের নেতাদের অবস্থানও পাশাপাশি রাজপথে ছিল। এই ঘটনার পরপরই কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠকটা ওই সময় পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু ওই ঘটনাটা আমার ধারণা সরকারের মনে এবং উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টার মনে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাইলে কি বিএনপি কি চাচ্ছে, তারা রাজপথ থেকে এইভাবেই করবে? তারও আগের দিন আরেকটি বড় ঘটনা এখানে ইনস্টিগেট করেছে এইরকম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যেটা আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্রদের পক্ষে পালনে জেনারেল ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কিন্তু দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার সাথে তার একটা দূরত্ব দৃশ্যমান স্পষ্ট হয়ে গেছে, এবং উনি অফিসার্স অ্যাড্রেসে আগের দিনে উনি বেশ কিছু বিষয়ের অবতারণা করেন, যেটা বিভিন্ন মিডিয়ায় এটা চলে আসে, যদিও অফিসিয়ালি তারা কিছু জানায়নি, সেনাবাহিনীর পক্ষ থেকে, আইএসপিআর পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। বাট এটা যখন কালকে প্রকাশিত হলো, আইএসপিআর এটার কোনো প্রতিবাদও করেনি। এর মধ্য দিয়ে এটা এস্টাবলিশড হয়ে গেল যে যে বক্তব্যটি সেনাপ্রধানের বক্তব্য বলে মেইন স্ট্রিম মিডিয়াতে চলে এসছে, এই বক্তব্যটি সঠিক, এবং এইখানে উনি অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। সরকার এটাকে ভালোভাবে নেয়নি, এবং না নেওয়াটাই স্বাভাবিক আমার কাছে মনে হয়েছে, কারণ এটা এখানে অনেকটা এখতিয়ারের বিষয়গুলো আছে, যে উনি করিডোর দেওয়ার বিষয়ে কথা বলেছেন, উনি নির্বাচন কবে হবে সেটা নিয়ে কথা বলেছেন, এবং এটা সরকার আগে বারবারই প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বলা হচ্ছিল যে এটা টোটালি সরকারের এখতিয়ার এবং নির্বাচন কমিশনের এখতিয়ার, এইখানে অন্য কারোর কথা বলার। কিন্তু সেনাপ্রধান আগেও 18 মাসের কথা বলেছেন, হিসাব করলে সেটা ডিসেম্বরই আসে। উনি আবার বলেছেন ওই দিন যে 18ই ডিসেম্বর, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, যেটা মিডিয়ায় আসছে, এবং সরকার সেনাবাহিনী থেকে এটা কোনো প্রতিবাদ আসে নাই। সুতরাং আমরা এটাকে সত্য বলে ধরে নিব, ওনার বক্তব্য বলে। আমরা নিজেরা শুনিনি, কিংবা মিডিয়া কর্মীরা ওইখানে উপস্থিত ছিল না। তো এই দুইটি ঘটনা, একাধারে সেনাপ্রধানের বক্তব্য, পাশাপাশি বিএনপির এই অবস্থান, রাজপথে অবস্থান, এবং অন্যান্য সাম্প্রতিক সময়ে এই যে 200-250 আন্দোলন হয়েছে, যেটা সরকার আসার পর, এবং বেশ কিছু দাবি বিএনপি সরকার মেনে নিয়েছে। তো এরপরে এই টোটাল জিনিসটাই আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জাতীয় একটি মানে অবস্থানে আসার পেছনে কাজ করেছে। এটা হলো এটার প্রেক্ষাপট। আর পরবর্তী বিষয়ে আমি যদি বলি যে বৃহস্পতিবার রাতটি আপনি যদি বলেন যে এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরে যে 9 মাস, এই 9 মাসের মধ্যে এটা এই বৃহস্পতিবার রাতটি অনেকের কাছে একটা বিভীষিকাময় রাত ছিল। এটা মন্তব্য করেছেন বিশেষ করে এনসিপির ডাক্তার তাসনিম, যারা এই মন্তব্যটি করেছেন, এবং অনেকেই নিয়ে মন্তব্য করেছেন। এবং 48 ঘন্টার যে বিষয়টি আসলো, 48 ঘন্টার বিষয়টা এখানেই আসছে যে বিএনপি দেখা গেল বৃহস্পতিবার বিকেলে যখন ডক্টর ইউনূসের এই খবরটি ছড়িয়ে পড়ল, তখন তাৎক্ষণিকভাবে ইশরাকের পক্ষ থেকে যে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল 48 ঘন্টার, কিংবা এইটা সরে গিয়ে তারা রাস্তা থেকে অবস্থান তুলে নিলেন, এবং ছাত্রদলও রাস্তা থেকে অবস্থানটা তুলে নিল যে প্রধান উপদেষ্টার এই বক্তব্য আসার পর। তো এই কারণে তখন একটা বিষয় আসছিল যে উপদেষ্টা পরিষদের সদস্যরা ডক্টর ইউনূসকে বলছিলেন, উনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে চাচ্ছিলেন। তখন উপদেষ্টা পরিষদের সদস্যরা বলেছেন যে আপনি শনিবার বিকাল পর্যন্ত আমাদের সময় দেন, আমরা এই বিষয়গুলো নিয়ে স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আমরা আলোচনা করছি। তো আজকে তো আমরা যখন আলোচনা করছি শুক্রবার রাত, মানে আগামীকাল আরও একটা দিন, মানে 24 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে, আরও একটা দিন সামনে আছে। এই সময় আমাদের কাছে যেটা খবর আসছে যে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা যোগাযোগ হয়েছে, এবং আগামীকাল শনিবার সন্ধ্যা 6টায় জামাতে ইসলামের আমিরের নেতৃত্বে তাদের একটা প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা অ্যাপয়েন্টমেন্ট, তার সাথে সাক্ষাতের সময় দিয়েছেন। আমার ধারণা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও এর মধ্যে আলোচনার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আলোচনা হবে বলে আমার ধারণা, এবং এরপরেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্তটি আসবে। শনিবার
যে 48 ঘন্টার কথা বলা হয়েছিল, এই 48 ঘন্টার ভিতরে আজকে প্রথম 24 ঘন্টায় অনেক ঘটনাই ঘটেছে, নেপথ্যে অনেক ঘটনা ঘটছে, প্রকাশ্যে অনেক ঘটনা ঘটছে, এবং আমরা পরবর্তী 24 ঘন্টায় আরও অনেক ঘটনাই হয়তো দেখতে পাবো। তারপরে একটা কথা থাকে যে আজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, আবার কিছুক্ষণ পরে ওটা ডিলিট করে দিলেন ব্যক্তিগত মতামত জানিয়ে। তো আসলে এটা ধোঁয়াশা সৃষ্টি হয় কিনা, আসলে কি ডক্টর ইউনূস পদত্যাগ করছেন কিনা? আচ্ছা, এখানে আমি কয়েকটা জিনিস বলতে চাই আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে। দেখেন, এই যে সিদ্ধান্ত ডক্টর ইউনূস পদত্যাগ করতে অভিপ্রায় ব্যক্ত করেছেন, এই খবরে সবচেয়ে খুশি হয়েছে কারা? যারা জুলাই অভ্যুত্থানের, যারা এটার যাদের বিরুদ্ধে এই জুলাই অভ্যুত্থান হয়েছিল, শেখ হাসিনার ফেসিবাদ, এই ফেসিবাদী শক্তি আওয়ামী লীগ, তারা খুশি হয়েছে, তাই না? এটা খুবই স্পষ্ট। এবং আমার ধারণা যে দিল্লি সাউথ ব্লকে গত 9 মাসের মধ্যে বৃহস্পতিবার রাতটি সবচেয়ে আনন্দের সময় কেটেছে, কারণ তারা এই ফেসিবাদকে সহযোগিতা করছিল এবং তারা বাংলাদেশকে নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে একটা অস্বস্তির মধ্যে এই 9 মাস সময় কাটিয়েছে। কারণ আমরা দেখেছি ডক্টর ইউনূসের চীন সফরের পর চীনের সাথে তার সম্পর্ক উন্নয়ন, আমেরিকার সাথে যেভাবে ডিটোরেট করবে বলা হচ্ছিল সেই ধরনের ডিটোরেশনে না যাওয়া, এবং ইভেন ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে ব্যাংককে যে বৈঠক ডক্টর ইউনূসের, এই টোটাল, এবং এই 9 মাসে ভারত বাংলাদেশ সম্পর্কে ইউনূস যেভাবে বাংলাদেশকে তার অবস্থানে, তার মর্যাদার অবস্থানে নিয়ে গেছিলেন, সেইটার কারণে ভারত যে একটা কোণঠাসা হয়েছিল, যে তারা যে বাংলাদেশের উপর যে আধিপত্য বিস্তার করে আসছিল গত 15-15.5 বছরে, এইখানে ইউনূস একটা বাধা হয়ে দাঁড়িয়েছেন। সেখানে আমার মনে হয় যে ভারতই সবচেয়ে বেশি খুশি হয়েছে, তার সহযোগী আওয়ামী লীগ এবং স্বৈরাচারের সহযোগীরা খুশি হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন জেগেছে, এই এই যে খুশি হওয়া ভারতের এবং আওয়ামী লীগের, তো এই ধরনের পরিবেশ কারা সৃষ্টি করে দিলেন, কিংবা এখনো কারা এটাতে উস্কানি দিচ্ছেন, এই প্রশ্নটি কিন্তু থেকেই যায়। কাদের ভূমিকার কারণে আজকে এরকম একটা ফ্রাজাইল অবস্থার মাঝে অন্তর্বর্তী সরকার পড়ে গেছে, এবং এটা যদি সত্যি সত্যি ডক্টর ইউনূস পদত্যাগ করেন, তাহলে কারা লাভবান হবে? হ্যাঁ, জুলাই অভ্যুত্থানের শরিকরা কি এতে লাভবান হবে? একটা কথা এই থাকেই প্রশ্নটা খুবই স্বাভাবিকভাবে আসে। যে একটা কথা থাকে যে আসলে এখানে দেশে অনেকে বলছে যে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। তো এখানে আপনার পর্যালোচনাটা কি আসলে? আসলে আপনি দেখেন যে এখানে যারা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিবিদদের একটি বড় অংশ এটা পাতা ফাঁদে পা দিয়েছে এবং তারা দিতে যাচ্ছে। আমার সাংবাদিকতা জীবনের এই 40 বছরের অভিজ্ঞতার আলোকে আমি এই মন্তব্য করতে পারি যে অতীতে আমরা বহুবার দেখেছি বিএনপি এইরকম ফাঁদে পা দিয়ে তারা বিপদগ্রস্ত হয়েছে। যদি আমি এখানে একটু স্মরণ করতে চাই যে যখন বিএনপি 2001 থেকে 6 সাল পর্যন্ত দায়িত্বে ছিল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, তারা যখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আওয়ামী লীগ কেএম হাসানের সরকারকে প্রধান বিচারপতি মানছিল না, তখন মাহমুদুল আমিন চৌধুরীর নেতৃত্বে, তার পূর্ববর্তী প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটা প্রস্তাবে আওয়ামী লীগ সম্মত হয়েছিল। বিএনপি প্রাথমিকভাবে রাজি হয়েও পরে রাজি হয়নি। তখন নির্বাচন হলে অনেকেই বলেন বিএনপি তখন হয়তো নির্বাচনে, একটা ফেয়ার নির্বাচনে বিজয়ী হয়ে আবারও ক্ষমতায় আসতে পারত, কিন্তু তারা ভুল সিদ্ধান্তের কারণে তখন আসতে পারেনি। 2014-15 সালে বলা হয়ে থাকে যে বিএনপি ক্ষমতার একবারে দ্বারপ্রান্তে ছিল, কিন্তু তখনও তাদের ভুল সিদ্ধান্তের কারণে, এবং আমি বলবো একটা পশ্চিমা শক্তি, ইউরোপ আমেরিকার একটা চক্র এবং আমাদের প্রতিবেশীদের এটা চক্রের পাতা ফাঁদে পা দিয়ে বিএনপি তখনও কিন্তু ক্ষমতা থেকে ছিটকে যায়। একইভাবে 2018 সালে বিএনপিকে নির্বাচনে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যেভাবে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এই নির্বাচনটাকে সাজানো হয় সংলাপের নামে, তখনও কিন্তু তারা এই ক্ষমতার স্বাদ থেকে ছিটকে যায়। এখনও তারা আবারও পাতা ফাঁদে পা দিচ্ছে কিনা এটাই কিন্তু ভবিষ্যৎ বলে দিবে। আর যারা একটা চক্র এখানে বরাবরই যারা ভারতীয় স্বার্থকে রক্ষা করার চেষ্টা করে, এটা বিএনপির কথা বললাম কারণ এই সময়ে বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব, কারণ বড় স্টেক হোল্ডার বিএনপি, বড় রাজনৈতিক দল, এবং আগামী নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি ব্যাপক ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে, এটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু সেই বিএনপিরই একটি অংশ কেন এই সরকারকে মানে নানাভাবে কাজকর্মে বাধার সৃষ্টি করছে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এবং
পাশাপাশি আপনি দেখেন যে এখানে আরও কিছু ভূমিকা আছে। এটা এককভাবে কোনো রাজনৈতিক দলকে আমি এই দায়ী করতে চাই না। সরকারের কিছু উপদেষ্টা, আপনি ভালো করেই জানেন যে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আবারও আমরা রাজপথে জুলাই অভ্যুত্থানের শরিকদের এক হয়ে নামে এটা দাবি 13ই মেতে আমরা দাবিটা আদায় করতে দেখলাম। হাসিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, কিন্তু তার পরপরই একজন উপদেষ্টা মন্তব্য করে বসলেন এবং যারা আন্দোলনকারী ছিল, মাঠে ছিল, তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে গেল। আবার ওই অংশ কিছু স্লোগান দিয়ে ওই আন্দোলনের সময় এক ধরনের একটা বিভ্রান্তি, মানে কিছু লোক এর সাথে জড়িয়ে পড়লো, একটা বিভ্রান্তি সৃষ্টি হলো। এইভাবে উপদেষ্টারাও বাড়তি কিছু মন্তব্য করে, নানা সময় নানা ধরনের মন্তব্য। আজকে আপনি যেমনটি বললেন যে একজন উপদেষ্টা বললেন যে চিফ অ্যাডভাইজার পদত্যাগ করবেন না, এটা তো উনার বলার কথা না। উনি একবারই এটা বলতে যাবেন কেন? এটা চিফ অ্যাডভাইজার নিজেই যেখানে বলছেন, তা উনি যদি ফর্মালি কোনো সিদ্ধান্ত নেন ওনার মতো করে বলবেন। আপনি তো সরকারের অংশ, আপনি তো যা ইচ্ছা তাই বলতে পারেন না। আরেকটা বিষয় থাকে, তো আমরা ব্যক্তিগত, আমরা যেমন এই যে আরেকজনের, যদি আমি এলজিআরডি উপদেষ্টার কথা বলি, যিনি ইশরাকের সাথে সরাসরি বিতর্কে জড়িয়ে গেলেন এবং শেষ পর্যায়ে কি হলো যে ইশরাক সমর্থকরা তারই পদত্যাগ দাবি করে বসলো। প্রয়োজন ছিল না, এই সমস্ত বিতর্কে জড়ানোর তাদের প্রয়োজন ছিল না। আপনি যে বিতর্কের কথা বলছেন, আসলে 5 আগস্টের আগ পর্যন্ত যে ঐক্য ছিল এবং হাসিনাকে সরানোর পর, আওয়ামী লীগের পতনের পরও সরকার গঠন থেকে শুরু করে আমরা দেখেছি যে সব পক্ষগুলো যারা ছিল, আওয়ামী লীগ, সেই হাসিনা সরকারের বিরোধী পক্ষগুলো সবাই ঐক্যবদ্ধ ছিল। কেন এমন পরিস্থিতি সৃষ্টি হলো হঠাৎ করেই তাদের মধ্যে এই ভাঙন, দূরত্ব তৈরি হয়ে গেল? আপনি কি মনে করেন? এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে। আপনি খালি চোখে দেখলে যে বিষয়টা আছে, আমি একটু আগে বলছিলাম যে সেনাপ্রধানের বক্তব্যের কথা, তো ওনার বক্তব্যে কি আসছে? ওনার বক্তব্যে একটা জিনিস আমি বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটা বিএনপির দাবি। এই দাবির সাথে জামাত এটাকে ছাড় দিয়ে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল পর্যন্ত চলে গেছে, যে দিলেও তাদের আপত্তি নেই। এনসিপি বলছে আগে সংস্কার এবং বিচার করতে করবে তার নির্বাচন। তো এখানে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের মতদ্বৈধতা আছে। এটা সরকারের দায়িত্ব এটাকে দূর করা। এখানে যদি আপনি একটা পার্টি হয়ে যান, মানে ডিসেম্বরেই দিতে হবে, সরকার বলছে ডিসেম্বর টু জুনের ভিতর দিতে হবে, তাইলে একটা মুখোমুখি অবস্থানে আপনি চলে আসলেন স্পষ্টভাবে, প্রকাশ্যে। তো এই আলোচনাগুলো প্রকাশ্যে না আসলেই ভালো হতো। আর দুইটা বিষয় আসছিল সেনাপ্রধানের বক্তব্যে, যেটা হলো করিডোর ইস্যু, করিডোর দেওয়া নিয়ে। এটাকে সিকিউরিটি অ্যাডভাইজার যেটা ক্লিয়ারলি ওই দিনই বলছিলেন যে এটা আমরা করিডোর দিচ্ছি না, আমরা ত্রাণ চ্যানেল দিচ্ছি। এই প্রস্তাবটা, করিডোর নিয়ে কোনো আলোচনাই হয়নি। তো এই করিডোরে আলোচনাটার সূত্রপাত কিন্তু দেখেন একজন উপদেষ্টার মাধ্যমে। এটাকে আমাদের ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন সাহেব, উনি কিন্তু প্রথম করিডোর টার্মটা ইউজ করলেন। সিকিউরিটি অ্যাডভাইজার বললেন না, আমরা করিডোর নিয়ে আলোচনা করিনি, করিডোর, ত্রাণ চ্যানেল এবং করিডোর মধ্যে তফাৎ আছে। এই একটা ওয়ার্ডই এটা নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি করলো। একইভাবে এই যে উপদেষ্টাদের কথাটি বলছিলাম, তো এখন এইটা একটা ইস্যু, করিডোর একটা ইস্যু, এই দুইটা মেজর ইস্যু এখানে দাঁড়িয়েছিল। এবং এখানে রাজনৈতিক দলগুলোর সাথে আরও একটা ইস্যু ছিল। তো এই ইস্যুগুলা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এগুলার সিদ্ধান্ত হবে। এটা নির্বাচিত সরকার করবে নাকি অনির্বাচিত সরকার করবে, এটা নিয়ে সেনাপ্রধান কিছু বক্তব্য রেখেছিলেন। যে সংস্কার প্রক্রিয়ার ব্যাপারে উনি কিছু কথা বলেছিলেন, যে তাদেরকে ডার্কে রেখে এই সরকার সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেইখানে আসলে সরকারের তরফ থেকেও উচিত ছিল করিডোর কিংবা ত্রাণ চ্যানেল যাই বলেন না কেন, এটা নিয়ে যারা স্টেক হোল্ডার আছে, জুলাই অভ্যুত্থানের এবং রাজনৈতিক দল আছে, তাদের সাথে আলোচনা করে এই বিষয়গুলো সামনে নিয়ে আসা। তো সরকারের তরফ থেকে যেমন কিছু ল্যাপসেস আছে, আবার রাজনৈতিক দলগুলোর মাধ্যমে তাদের পক্ষ থেকেও কিছু অতি উৎসাহের ঘটনাও ঘটেছে। আরেকটা জিনিস থাকে, সেটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট আছে, এই যে ইউনূস সরকার যদি চলে যায় বা এই যে বর্তমান যে সরকার আছে, ইউনূস সাহেব যদি পদত্যাগ করেন, তাহলে কি আসলে জুলাইয়ের স্পিরিট বা সংস্কার বা বিচারের কথা যে বলা হচ্ছে, এগুলো বাধাগ্রস্ত হবে কিনা? আমার বিশ্বাস, এটা আমি খুব সরাসরি বলে দিতে পারি যে অবশ্যই বাধাগ্রস্ত হবে। কারণ এই সরকার একটা প্ল্যান প্রোগ্রাম পরিচালনা করে তার একটা টিম নিয়ে তারা এগিয়ে যাচ্ছিল একভাবে। এখন যদি এখানে কোনো পরিবর্তন আসে, প্রথমত আন্তর্জাতিক অঙ্গনে আমাদের একটা রং মেসেজ যাবে। ডক্টর ইউনূস যদি সরে যান প্রধান উপদেষ্টার পদ থেকে, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে একটা রং মেসেজ যাবে। আপনারা দেখেন যে এর মধ্যেই প্রায় 150 প্রতিনিধি নিয়ে একটা
চাইনিজ ডেলিগেশন বাংলাদেশে বাণিজ্য প্রতিনিধি দল আসার কথা। তো তারাও দেখা যাবে যে এই অবস্থায় শেষ পর্যন্ত এই ভিজিট হয় কিনা এটা নিয়েও সন্দেহ। আমরা দেখেছি যে বিনিয়োগ সম্মেলন হচ্ছিল, এক ধরনের আস্থার জায়গা তৈরি হচ্ছিল, সেটা আবার ফ্রাজাইল হয়ে যাবে। প্রথমত এই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আবার প্রশ্নের মুখোমুখি পড়বে। দ্বিতীয় যে বিষয়টি, যেভাবে সংস্কার প্রক্রিয়া যতটুকুই এগোচ্ছিল, এটা হয়তো তারা একটা জুলাই সনদের মাধ্যমে একটা জায়গায় নিয়ে আসতেন, সেটা আর কত দূরে এগোবে এটা আবার প্রশ্নের মুখে পড়বে। এটা নিয়ে অবশ্যই বিচার প্রক্রিয়াটাও এখানে কিন্তু যে সেট আপ আছে, যারা কাজ করছেন, সেটাও একটু বাধাগ্রস্ত হবে। শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার, এবং লাভবান কারা হবে? ফেসিবাদী শক্তি এবং আমাদের প্রতিবেশী আধিপত্যবাদী শক্তি লাভবান হবে। কারণ আপনি জানেন এখানে যে বাংলাদেশ মানে এখন যে ভূ রাজনৈতিক অবস্থায়, সর্বশেষ পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধের পর ভারত অনেকটা কোণঠাসা অবস্থায় আছে। একদিকে ইউনূস সরকারের সাথে তার বনিবনা হচ্ছিল না, আরেকদিকে পাকিস্তানের সাথে এই যুদ্ধের পর তারা একটা ব্যাকফুটে চলে গেছিল। তারা মরিয়া হয়ে এখন যে কোনোভাবে বাংলাদেশে তাদের অবস্থানটাকে সুসংহত করতে চাচ্ছে, এবং তারা এইভাবেই হয়তোবা তাদের ছকেই পা দিচ্ছে বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানকারীদের একটি অংশ। এবং এটা আমাদের টোটাল অভ্যুত্থানের স্পিরিটকে যেমন নষ্ট করবে, আপনি যেমনটি বলছিলেন, ঠিক একইভাবে বাংলাদেশের যে একটা মুক্ত পরিবেশ, একটা স্বাধীন পরিবেশ, জুলাই অভ্যুত্থান পরবর্তী যে একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল, এটাকেও বাধাগ্রস্ত করবে বলে আমি মনে করি। তার মানে এটাই কি আসলে ওই ফরহাদ মাজারের সেই ফেসবুক স্ট্যাটাসের মতো এটা বাংলাদেশের জন্য একরকম আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যাচ্ছে কিনা? এইটা আমি ফরহাদ মাজারের ফেসবুকের মানে কমেন্টটি পড়েছি। উনি বলছেন যে এইটা উনি দুইজনেরই সমালোচনা করছেন, যে এটা ডক্টর ইউনূস যদি এইভাবে চলে যান, তাইলে এটা যেমন তার একটা ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে, তেমনি এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। একইভাবে যদি আমি বলি যে বিভিন্ন পর্যায় থেকে যে মন্তব্যগুলো আসছে, আমি এর আগে সালাউদ্দিন আহমেদের মন্তব্য কিংবা জয়নাল আবেদিন ফারুকের মন্তব্যের কথা আপনি বলছেন, একইভাবে আমি যদি বলি এখানে আরও দুইটা গুরুত্বপূর্ণ মন্তব্যের কথা বলতে পারি, যেটা সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, জেনারেল ইকবাল করিম ভুইয়া বলেছেন যে উনি দেখতে পাচ্ছেন যে আরেকটি 111 মানে 111-2 এটার আলামত, এটার ইঙ্গিত, এটার পদত্বনি উনি শুনতে পাচ্ছেন। এবং একই কথা, প্রায় একই সুরে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক এবং সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলামও আরেকটি 111-এর কথা বলেছেন। এবং এটা অনেকেই কিন্তু এই বলাবলিটা করছেন যে আর্মি ব্যাকড গভর্নমেন্ট আবার আসে কিনা। তো আর্মি ব্যাক গভর্নমেন্টের কিংবা 111-এর সরকারের অভিজ্ঞতা আমাদের খুব ভালো নয়। রাজনীতিবিদদের জন্য এটা মঙ্গলজনক হবে না, বাংলাদেশের রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য এটা খুব একটা মঙ্গলজনক হবে না। বাংলাদেশে যে ফেসিবাদের গোড়াপত্তন যে এই গত 15 বছর হলো, এটা কিন্তু 111-এর সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের আমলেই দুর্বল সরকারের সুযোগে প্রতিবেশীরা বাংলাদেশের ঘাড়ের উপর চেপে বসছিল, এবং সেটা পরবর্তীতে প্রথমে 2 বছর, পরবর্তীতে আরও 15.5 বছর সেইটার ফলই কিন্তু ভোগ করতে হয়েছে। এখানে অনেকেই এই আজকের দিনে ফরহাদ মাজারের কথা আপনি বললেন, এখানে ডক্টর মাহবুবুল্লাহ কিন্তু তার বক্তব্যে যেটা বলেছেন যে এটা মানে এই ধরনের ইউনূসের চলে যাওয়াটা এটা মঙ্গলজনক হবে না, এবং এটা নিয়ে উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন। এর বাইরেও আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, চরমনের পীরের পক্ষ থেকে বক্তব্য এসছে, এবি পার্টির পক্ষ থেকে বক্তব্য এসছে, আপ বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য এসছে। হ্যাঁ, তো এইরকম যতগুলা রাজনৈতিক দল আছে তাদের নেতৃবৃন্দের বক্তব্যে কিন্তু এটা উদ্বেগই প্রকাশ করা হয়েছে। এবং আমি আরেকটা কথা এখানে বলতে চাই যে কেউই কিন্তু সরাসরি ডক্টর ইউনূসের পদত্যাগ চায়নি। যদিও আজকে বিএনপি নেতা সালাউদ্দিন একটা মন্তব্য করেছেন যে আমরা চাই না, কিন্তু উনি চলে গেলে বিকল্প খুঁজে নিব। কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ চায়নি, কিন্তু তারা যে পরিস্থিতির সৃষ্টি করেছে সেটাতে ডক্টর ইউনূস মনে করছেন যে তার পক্ষে দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আরেকটি কথা আমরা যতটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পারেছি, ডক্টর ইউনূস যেটা বলেছেন যে উনার একটা ইচ্ছা হলো এটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করা, এবং উনি এর আগে প্রকাশ্যে বলেছিলেনও যে আমরা এ যাবৎকালে সবচেয়ে ভালো একটা নির্বাচন উপহার দিতে চাই। তো উনি নাকি কালকে উপদেষ্টা পরিষদের উনার সহকর্মীদের কাছে এই কথাটি বলেছেন যে এখন যে পরিস্থিতি বিরাজ করছে কিংবা সামনে যে পরিস্থিতি উনি দেখতে পাচ্ছেন,
তাতে এই পরিবেশটা থাকবে না। উনি ভালো নির্বাচন করে দিয়ে যেতে পারবেন না, এই আশঙ্কা থেকেই উনি থাকতে চাচ্ছেন না, এরকম একটা কথা উনি বলেছেন। এত আলোচনা পর্যালোচনার পর কিন্তু আসলে দুটো জিনিসই সামনে থাকে যে আগামী হয়তো 1-2 দিনের মধ্যে এটা হতে পারে যে আবারও জাতীয় ঐক্য হবে, অথবা নতুন কোনো কিছু দেখতে যাচ্ছে বাংলাদেশ। তো আপনি কি মনে করেন যে এই যে দলগুলো যে দূরে সরে গেল, আবারও গতকাল রাত থেকে ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ায় নেতারা কথা বলছেন, তাদের কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে, আবারও কি ঐক্য সম্ভব? দেখেন, এখানে তৎপরতা তো আমি দেখতেই পাচ্ছি, আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। জামাতে ইসলামী কালকে সকালে তাদের সর্বোচ্চ ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক ডেকেছে এবং এটা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করবে এবং সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তারা তার সাথে এটা নিয়ে পর্যালোচনা করবে। এবং তারা এর আগে জামাতের আমির বলেছেন সর্বদলীয় একটা বৈঠক ডাকার জন্য, এবং সর্বদলীয় বৈঠক হবে নাকি 1-to-1 রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে, নাকি যোগাযোগ হবে। যোগাযোগ তো অলরেডি হচ্ছেই বলে আমরা খবর পেয়েছি এবং আমরা দেখতেও পেলাম যে এনসিপির নেতা দেখা করেছেন, জামাত দেখা করবে। এবং আমি একজন রাষ্ট্রদূতের সাথে কথা বলছিলাম যিনি বিএনপির সাথেও সম্পৃক্ত এবং বর্তমান সরকারের আমলেই রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন। উনি বলছিলেন যে লন্ডনে উনি কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টার সাথে আজকে সকালেও ওনার কথা হয়েছে। তো উনি বলছিলেন যে বিএনপি এখনও কিন্তু চাচ্ছে যে ডক্টর ইউনূসই প্রধান উপদেষ্টা হিসাবে তারা যা চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা উনি করুক এবং রোডম্যাপটা উনি ঘোষণা করে দেখ যে কখন কি হবে, এখনই রোডম্যাপটা ঘোষণা করা হোক। এইরকম কিছু পদক্ষেপ যদি সরকারের তরফ থেকে নেওয়া হয়, এবং আমার মনে হচ্ছে যে জামাতের অ্যাটিটিউডও আমরা দেখছি এবং কালকে এটা আরও স্পষ্ট হবে। এনসিপি তো ডক্টর ইউনূসকে চাচ্ছে, এটা প্রকাশ্যে আমরা দেখেছি যে তারা অবস্থান নিয়েছে এবং নানা বক্তব্য দিয়েছে। এবং ইউনূসের বিরুদ্ধে অন্যতম একটা অভিযোগও বিএনপির যে উনি এনসিপির লোকদের বেশি প্রশ্রয় দিচ্ছেন। উপদেষ্টা পরিষদের 2 জন সদস্য ছাত্র সদস্য রয়েছেন। হ্যাঁ, তো এই সব মিলে এবি পার্টির কথা বললাম, অন্যান্য ইসলামিক দলগুলো বললাম, মামুনুল হক সাহেব হেফাজতে ইসলামের নেতা, উনিও কিন্তু ইউনূস সাহেবকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং তার দায়িত্বে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। তো আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো যদি তাদের দায়িত্বশীলতার পরিচয় দেয়, তাহলে এখনও যে অবস্থা বিরাজ করছে এইটা উত্তরণ করা সম্ভব। তবে পাশাপাশি এই কথাও বলতে হয় যে ডক্টর ইউনূস যদি থেকে যান, দায়িত্ব পালন করেন, তাহলে শক্ত হাতেই তাকে দায়িত্বটা পালন করে যেতে হবে, নতুবা আবারও রাজপথে এই অবস্থার সৃষ্টি হবে, আবারও বিশৃঙ্খলা হবে। উনি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে কখন নির্বাচন হবে, পাশাপাশি বিচার প্রক্রিয়াটাও এগিয়ে নিয়ে যাওয়া, সংস্কারেরও একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া, এগুলো যদি টোটাল বিষয়টাকে স্পষ্টকরণ সরকারের তরফ থেকে করে দেওয়া হয়, তাইলে আমার মনে হয় যে এই বিরোধ মিটতে পারে। আর যদি ফাঁদে পা দিয়ে কেউ যদি তার পরিকল্পনা অনুযায়ী বিষয়গুলোকে আগাতে চায় এবং তারাই শেষ পর্যন্ত সফল হয়, তো বাংলাদেশের মানুষের ভাগ্যে আবারও আমার মনে হয় দুর্ভোগ নেমে আসবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আশঙ্কা থাকে যে যদি ডক্টর ইউনূস শেষ পর্যন্ত থাকতে না চান, উনি যদি পদত্যাগ করেন, তাহলে বাংলাদেশ বিকল্প কি দেখতে যাচ্ছে? ওই যে বললাম যে বিকল্প হতে পারে আর কেউ একজন দায়িত্ব নিতে পারেন, XYZ কেউ একজন দায়িত্ব নিতে পারেন, আরেকটা 111-2 হতে পারে, আর্মি ব্যাক গভর্নমেন্ট আসতে পারে, অনেক কিছুই হতে পারে, এরকম অনেক কিছুই হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে সেটা কতটুকু স্টেবল হবে, যে কারণে ইউনূস চলে যাচ্ছেন সেই কারণটা তারা কি সমাধান করতে পারবেন, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাবে। আবার স্বৈরাচার মাথা দিয়ে উঠবে এটা ধারণাই করা যায়, কারণ আপনি দেখেন যে দিল্লির কাছে ইউনূস একটা মাথা ব্যথার কারণ ছিলেন এই গত 9 মাস ধরে, এবং আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়ে গিয়েছিল এর মধ্যে। এবং এইটা কিন্তু টোটাল জিনিসটাই বাংলাদেশের পক্ষে, ব্যক্তি ইউনূসের এখানে বিষয় না, এবং আন্দোলনকারী জুলাই অভ্যুত্থানকারীদের পক্ষেই কিন্তু এই বিষয়গুলো যাচ্ছিল। তাদের মধ্যেও ভুল ত্রুটি আছে, তারা এগুলো যদি কারেকশন করে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে এটা একটা সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে পারেন, তাইলে ভালো হবে। আর বিকল্প আটকে থাকবে এটা তো বলার কোনো অবকাশ নেই, বিকল্প থাকবে, কিন্তু সেই বিকল্পটি দেশের জনগণের জন্য কতটুকু মঙ্গলজনক হবে, বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি, যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের জন্য কতটুকু মঙ্গলজনক হবে, সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিবে। জাহিদ ভাই, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফিজ।